শালক আজকে নিজের রুমে ঘুমাবে। শাবনার সাথে ঘুমাতে গেলে তার চুল কেটে ফেলার খবরটা জানাজানি হতে যে এক মুহূর্ত সময় লাগবে না। সবচেয়ে বড় কথা, শালককে নিয়ে একটা ছোটখাটো দরবার বসবে। বাড়িতে মেয়েদের মধ্যে চুল শুধুমাত্র শালকের চুলই ঘন, লম্বা, সিল্কি। অন্যদের চুল কোঁকড়ানো অথবা ছোট অথবা পাতলা। এজন্য শালকের চুল শালকের নিজের হাত দিতে পারে না। শালকের মনে হয় চুলগুলো শুধু তার মাথাতেই রয়েছে। এমনিতেই এই চুলের মালিক এই বাড়ির সবাই। বড় চাচি, মেজো চাচি সপ্তাহে 2-3 দিন ধরে চুলে বিভিন্ন হেয়ার প্যাক লাগিয়ে দেয় শালককে। নিজের রুমের দরজা লাগাতেই শাপলা এসে দরজায় ধুমধাম ধাক্কা লাগালো। শালক সবেমাত্র মাথা থেকে ওড়না সরিয়েছে। দরজায় ধূপধাপ শুনে আবারও ওড়না ভালো করে মাথায় পেঁচিয়ে শালক উঠে গিয়ে দরজা খুলল। ফ্যাকাশে মুখে শাপলা দাঁড়িয়ে আছে দরজার সামনে। শালক জিজ্ঞাসা করার আগেই শাপলাই বলল, আদুর বিদেশিনী আমার রুমে এসে হাজির। আমার সাথে ঘুমাবে নাকি? আমার কেমন জানি লাগছে শালক। তুইও আয় না আমার রুমে। এমনিতেই তো তুই একা ঘুমাতে পারিস না, আজ কি মনে করে নিজের রুমে এলি? শালক একটু ভাব নিয়ে বলল, আমি কি আজীবন ছোটই থাকবো নাকি? একা ঘুমানোর অভ্যাস করছি। আর তোর রুমে 3জন মিলে গাদাগাদি করে ঘুমাতে পারবো না আপা। ফার্দিকাকে দেখলে কখন কি করে ফেলি আমার মাথা ঠিক নেই। আমি কসম কেটেছি এটা নিয়ে। শাপলা চোখ গোল করে জিজ্ঞাসা করলো, কিসের কসম? শালক মাথা নেড়ে বলল, এই দোতলার কসম। একদিন চরম প্রতিশোধ নেব। এই আদনান তার ফার্দিকাকে কি বলেছে জানিস? আমার নাকি ঘুমের ঘরে হাঁটার অভ্যাস, মানুষের গলা টিপে ধরার অভ্যাস। তাই আমার সাথে যাতে না ঘুমায়। তখনই আমি কসম কেটেছি, যদি না করি তবে এই দোতলা ভূমিকম্পে ভেঙে খান খান হয়ে যাবে আদনাইনা আর ওর পীড়িতের ফার্দিকাকে নিয়ে। শাপলা বোনের দিকে কিছুক্ষণ তাকিয়ে বলল, তুই থাকবি কোথায় তখন? শালক ফিক করে হেসে বলল, আমাকে এত বোকা ভাবছিস আপা? আমি কি সেটা না ভেবেই কসম কেটেছি নাকি? আমি ছাদে আমার চিলেকোঠার ঘরে থাকবো। ভেঙে গেলে দোতলা যাবে, ওটা তো ভাঙবে না। ওটার কসম তো করিনি। শাপলা হতাশ হয়ে বলল, তুই যদি জানতি শালক তুই কি পরিমাণ বোকা তবে এই কসম কাটতি না। শালক রেগে গিয়ে বলল, যা ভাগ এখান থেকে। আসছে আমার বুদ্ধিজীবী। শাপলা হতাশ হয়ে চলে গেল নিজের রুমের দিকে। দরজা বন্ধ করে শালক বিছানায় পিঠ লাগাতেই রাজ্যের ক্লান্তি এসে ভর করলো শালককে। নিজেকে কেমন নিস্তেজ নিষ্প্রাণ লাগছে শালকের কাছে। একটা মানুষ প্রতারণায় শালক এভাবে গুড়িয়ে যাবে কখনো কি ভেবেছে সে? অসাড় হয়ে যাওয়া দেহটা যখন ঘুমের রাজ্যে প্রবেশ করছে সেই মুহূর্তে শালকের মাথায় আসলো সে আসলেই বোকা। তা না হলে সে কিভাবে বড় চাচির কাছে গিয়েছিল তার চুল বাঁধার জন্য? কেউ যাতে ওর চুল কেটে ফেলার ব্যাপারটা ধরতে না পারে তার জন্যই ঘোমটা দিয়ে রেখেছে সকাল থেকেই। একা ঘুমাতে ভয় পাওয়ার পরেও নিজের রুমে একা ঘুমাতে এসেছে, অথচ সে কিনা এক মুহূর্তে ভুলে গেছে মাথায় চুলের কথা। নিজে নিজেই জিজ্ঞাসা করলো শালক, কবে তোর মাথায় বুদ্ধি হবে শালক? জবাব এলো না। ঘুমাতে গিয়ে শালকের হঠাৎ করে মনে পড়লো জানালার ওপাশে কে যেন দাঁড়িয়ে আছে। আর চোখে শালক সেদিকে তাকাতেই যেন কিছু একটা সরে গেল। ভয়ে আতঙ্কে জমে গেল শালক। একা ঘুমাতে গেলে শালকের এরকম হয়, সবসময় মনে হয় কেউ একজন আছে, তাকে আড়াল থেকে দেখছে। হঠাৎ করেই শালক যেন নিঃশ্বাস ফেলার শব্দ পেল বিছানার নিচ থেকে। পায়ের কাছ থেকে কাঁথা টেনে নিয়ে মাথা মুড়িয়ে দিয়ে শুয়ে পড়ল শালক। মনে মনে একদমে আয়তাল কুরসি পড়ে যাচ্ছে। ঝুম বৃষ্টি নিয়ে সকাল শুরু হলো। জানালার গ্লাসে বৃষ্টির ঝাপটা এসে বারবার আঘাত হানছে। শালক চোখ খুলে তাকিয়ে দেখে চারদিক কেমন অন্ধকার হয়ে আছে। হতভম্ব হয়ে গেল শালক। এক ঘুমে সে এক রাত একদিন কাটিয়ে ফেলেছে। এমন ঘুম ঘুমিয়েছে যে সন্ধ্যা নেমে গেছে, অথচ শালক টের পায়নি। অবাক হলো শালক এবার কিছুটা। কেউ তাকে ডাকলো না কেন? বিশেষ করে ধ্রুব ভাই বাড়িতে আসার সাথে সাথেই তো মা গলাটাকে একটা ছোটখাটো হার্ড মাইকের রূপ দিয়ে সবার কান ফাটিয়ে ডাকাডাকি শুরু করে, যেন ধ্রুব কোনো দেশের প্রাইম মিনিস্টার, তাকে দেখতে যেতেই হবে সবার। আজ এরকম করলো না কেন তবে মা? নাকি তাও শালকের কানে যায়নি? ব্রাশ করে ফ্রেশ হয়ে শালক পা টিপে টিপে বের হলো রুম থেকে। তারপর শাপলার রুমে গিয়ে বলল, আপা আমাকে কেউ ডাকেনি কেন? সন্ধ্যা হয়ে গেছে অথচ কেউ একবারও ডাকলো না আমায়। আমি যদি মরে যেতাম তবে কেউ জানতিও না তোরা। শাপলা বিরক্ত হয়ে বলল, কানের কাছ থেকে যা তো শালুক, গাধার মতো কথা বলিস।
এমনিতে রাতভর ওই আশার আর আদনান ভাইয়ের কাহিনী শুনতে শুনতে কান ব্যথা হয়ে গেছে। ঘুমাতে পারিনি সারা রাত ধরে, এখন ঘুমাতে দে। কষ্ট করে একবার গিয়ে দেখ ধ্রুব ভাই আশা কত দূর। স্টেশনে কে গেছে তাকে আনতে। শাহরুখ চমকালো, ধ্রুব ভাই এখনো আসেনি? তার মানে এখনো সন্ধ্যা হয়নি? আর সে কিনা ভয় পেয়েছে এই ভেবে যে সন্ধ্যা হয়ে গেছে। আনন্দিত হয়ে শাহরুখ নিচে নেমে এলো। হাসনা রান্নাঘরে সবার জন্য নাস্তা বানানো হচ্ছে। বড় চাচি আর মেজো চাচি রুটি বানাচ্ছেন, ফুপি রুটি সেঁকছেন। শাহরুখের মা চুলায় আলু, গাজর, পেঁপে দিয়ে ভাজি করছে। মতির মা মাছ কাটছেন। শালুক নাক সিটকালো। এইসব হাবিজাবি ভাজাভাজি খেতে শালুকের একদমই বিরক্ত লাগে। মেজো চাচা চোরের মতন মুখ করে বসে আছেন সোফায়। শালুকের ভীষণ মায়া হলো চাচার জন্য। এই লোকটা কত বছর ধরে ছেলের মুখে বাবা ডাক শোনে না, বাবা ছেলের মুখোমুখি হন না, একবার একসাথে বসে খান না। শালুককে দেখে সেলিম সাহেব জিজ্ঞাসা করলো, স্কুলে যাবি কখন? শালুক আকাশ থেকে পড়লো যেন স্কুলের কথা শুনে। বিস্মিত হয়ে বলল, এই ঝড় বৃষ্টির মধ্যে তুমি আমাকে স্কুলে যেতে বলছো চাচা? সামান্য লেখাপড়ার জন্য তো আর আমি আমার জীবনের রিস্ক নিতে পারি না, তাই না? বেঁচে থাকার অধিকার আমারও আছে। আদনান চায়ের কাপ নিয়ে আস্তে আস্তে বলল, সেই সাথে পরীক্ষায় গোল্লা পাওয়ার অধিকারও শালুকের আছে। শালুকের ভীষণ বিরক্ত লাগলো। মনে মনে বলল, ফার্দিকার সামনে স্মার্ট হতে চাচ্ছ সে আমি ভালো করেই বুঝি। একদিন সবকিছু শোধ নেব। শুধু তোমার প্রতি একটা ভালোবাসা ভালোবাসা ব্যাপার আছে বলে চুপ করে থাকি। বাইরে রিকশার টুংটাং শব্দ হতেই সেলিম সাহেব উঠে দাঁড়িয়ে গেলেন। তারপর ব্যস্ত হয়ে উপরে চলে গেলেন। হাসনা বেগম চিৎকার করে বলতে লাগলেন, আমার ধ্রুব বাবা এসেছে রে, তোরা সব কোথায় গেলি? পাতলা একটা সাদা টি শার্ট পরে ব্ল্যাক ট্রাউজার পরে ধ্রুব তখন আধ ভেজা চুলে হাসনা বেগমের শাড়ির আঁচলে চুল মুছছে। সবাইকে সালাম দিয়ে এগিয়ে গেল আদনানের দিকে। তারপর দুই ভাই কোলাকুলি করলো। আদনান আশার দিকে তাকিয়ে বলল, তোর হবু ভাবি আশা। আর আশা, এই তোমার বড় দেবর ধ্রুব। আশা বিড়বিড় করে বলল, হ্যান্ডসাম। শাপলা ততক্ষণে সেজেগুজে হাজির হয়ে গেল নিচে। ধ্রুব পাশে দাঁড়িয়ে বলল, কেমন আছো ধ্রুব ভাই? ধ্রুব মুচকি হেসে বলল, ভালো আছি, তোরা সব কেমন আছিস? শাপলা গাল ফুলিয়ে বলল, এতদিন পর মনে পড়লো? কিছু না বলে ধ্রুব হাসল। শালুক ঘোমটা টেনে দিয়ে বসে রইল শক্ত হয়ে। ধ্রুব কাঁধ থেকে ব্যাগ খুলে শালুকের দিকে ছুটে গিয়ে বলল, ভাব বেড়ে গেছে তাই না তোর? সবাই আমার সাথে কথা বলছে আর তুই ভাব নিয়ে বসে আছিস সেখানে? আমার ব্যাগটি রুমে নিয়ে রেখে আয়। ব্যাগে সব কাপড় চোপড় সুন্দর করে গুছিয়ে রাখবি আমার আলমারিতে। ভাঁজ যেন না ভাঙে শালুক। আই রিপিট, ভাঁজ যেন না ভাঙে। তাহলে তোকে দিয়ে আয়রন করাবো, মনে রাখিস। শাপলা বলল, আমাকে দাও, আমি রেখে আসি। চোখ লাল করে ধ্রুব তাকালো শাপলার দিকে। তারপর বলল, তোকে আমি বলেছি? শাপলা নিভিয়ে গেল ধ্রুবর চোখ রাঙানো দেখে। ধ্রুব রুমে গিয়ে সব কাপড় বের করে শালুক সব দলামুচড়া করলো প্রথমে। সবগুলোর ভাঁজ নষ্ট হবার পর এলোমেলো করে সবকিছু আলমারিতে গাদাগাদি করে রাখলো। ব্যাগের ওপরে চেন খুলতেই শালুক অবাক হলো। ভেতরে একটা শপিং ব্যাগ, প্লাস্টিকের ফুলের বিভিন্ন রঙের কয়েকটা গাজরা, নানান ডিজাইনের হেয়ার ব্যান্ড, একটা চিলকুটে লেখা, কেশবতীর জন্য। শালুক মুখ বাঁকিয়ে বলল, তলে তলে টেম্পো চলে, আমরা বললেই হরতাল। নিচে আসতে দেখে সবাই খেতে বসেছে, মেজো চাচা নেই শুধু। শালুক আসতেই ধ্রুব বলল, তো চাচাকে বল খেতে যেতে, আমি পরে ছোট চাচির সাথে খাবো। উনি আর ওনার স্ত্রী যেন খেয়ে আমার সামনে থেকে বিদায় হয়। শালুকের বড় চাচা আজাদ সাহেব বলল, ধ্রুব বাবা, এখনো এসব ধরে বসে থেকে কি লাভ? শুধু শুধু বাবা ছেলের মধ্যে। আদনান সাহেবের কথা শেষ করতে পারল না। ধ্রুব কঠোর স্বরে বলল, এ ব্যাপারে আমি কারোর থেকে কোনো সুপারিশ শুনতে চাই না। আজাদ সাহেব থেমে গেলেন। শালুকের বাবা ফয়েজ আহমেদ একটা নিঃশ্বাস ফেলে খাওয়ায় মনোযোগ দিলেন। ধ্রুব গিয়ে দাদার রুমে বসে রইল। নাস্তা শেষ করে ধ্রুবর দাদা রশিদ সাহেব নাতির পাশে এসে বসলেন। তারপর নরম স্বরে বললেন, আমাকে মাফ করে দিস দাদা ভাই, আমার জন্যই তোর শৈশব কৈশোর সবকিছু এলোমেলো হয়ে গেছে। আমার জন্যই তুই বাবা মা হারা হলি। ধ্রুব হেসে বলল, তোমার কোনো দোষ নেই দাদা, এসব ভেবে তুমি আপসেট হও না। দাদার রুম থেকে বের হয়ে ধ্রুব ছাদের দিকে গেল। ছাদে নিজের রুমে ঢুকে বেশ বড়সড় একটা ধাক্কা খেল ধ্রুব। দেওয়ালে দীপালি নামক মহিলার একটা ছবি ঝুলছে। মুহূর্তেই ধ্রুব ক্রোধান্বিত হয়ে গেল।
ছবিটা নামিয়ে সোজা নিচতলায় গেল। সবাই তখন ডাইনিং টেবিলে বসে খাচ্ছে। আচমকা ধ্রুব ছবিটি আছড়ে ফেলে ফ্লোরে। মুহূর্তের মধ্যে শত খণ্ড বিখণ্ড হয়ে গেল ফ্লোরের সব কাঁচ। কয়েকটা কাঁচ কুড়িয়ে নিয়ে ধ্রুব আবারও ভাঙল। ফলস্বরূপ নিজের 2 হাত কেটে গেল কিছুটা। চিৎকার করে ধ্রুব বলল, এই কাজ কে করেছে? আমার অপছন্দ জেনে কে এই কাজ আবারও করেছে ছোট চাচি? এই ছবি আমার ঘরে কেন লাগানো হলো? হাসনা নিজেও জানতো না কে লাগিয়েছে, কিন্তু ধ্রুবকে এভাবে রাখতে দেখে বললেন, বাবা মাথা গরম করিস না, আমি লাগিয়েছি বাবা, আমার ভুল হয়েছে, আর হবে না এরকম। ফুসফুস করে নিঃশ্বাস ফেলে ধ্রুব বলল, শুধু তুমি বলে আজ আমি থেমে গেলাম। এই কাজ আর করো না চাচি, নয়তো ধ্রুবকে চিরতরে হারিয়ে ফেলবে। এখন তো তুমি আছো বলে তোমার টানে ফিরে আসি, এরপর আমাকে আর খুঁজে পাবে না। এরপর হনহনিয়ে দোতলায় নিজের রুমে চলে গেল ধ্রুব। রান্নাঘরে দাঁড়িয়ে ফরিদা থরথর করে কাঁপছে। হাসনা তার দিকে তাকাতেই ফরিদা বলল, আমার ভুল হয়ে গেছে আপা। ধ্রুবর বাবা মাঝরাতে ঘুম থেকে উঠে এই ছবির দিকে তাকিয়ে থাকে। বউ হয়ে আমি কিভাবে সহ্য করি? বলেন যে আমার স্বামী তার প্রথম স্ত্রীর ছবি এইভাবে লুকিয়ে দেখে। তাই ছবিটি আমি ধ্রুবর ছাদের ঘরে লাগিয়ে রেখেছি। ভেবেছি মায়ের ছবি দেখলে ধ্রুবর রাগ একটু হলেও কমবে। এখন দেখছি আমি ভুল ছিলাম। হাসনা কঠোর স্বরে বলল, এরকম কাজ আর কখনো করতে যেও না আপা। আমাকে জিজ্ঞাসা না করে আর কখনো এসব কাজ করবে না। শালুকের ভীষণ মায়া হলো ধ্রুব ভাইয়ের জন্য। একটা মানুষের মনের ভেতরে কতটা যন্ত্রণা লুকিয়ে রাখে তা আমরা বাইরে থেকে কি একটুও বুঝতে পারি? মা নেই, বাবা থেকেও নেই, একা জীবন যে কাটায় তার কষ্ট গভীরতা কে মাপতে পারে? হাসনা শালুককে ডেকে বলল, ধ্রুবর ঘরে ওর নাস্তা নিয়ে দিয়ে আয় শালুক। নাস্তার ট্রে হাতে নিয়ে শালুকের রাগ হলো। সে খেয়েছে হাবিজাবি ভাজাভুজি দিয়ে, অথচ ধ্রুব ভাইয়ের জন্য ঘন করে বানানো দুধ চা, পরোটা, কষা মাংস, ডিম ভাজা। শালুক মায়ের দিকে একবার তাকিয়ে মনে মনে বলল, এই যে আমার মা হয়ে আমার সাথে খাবার নিয়ে যে বাটপাড়িটা করলো মা, আমার কি কষ্ট কম হচ্ছে? সবাই ধ্রুব ভাইয়ের ব্যথা অনুভব করে, শালুকের ব্যথা কেউ বোঝে না। অভিশাপ দিলাম ধ্রুব ভাইকে, এ খাবার খাওয়ার পর তার পেট খারাপ করুক, যাতে বাথরুমেই তার থাকার ব্যবস্থা হয়, স্যালাইন ছেড়ে আর কিছুই যাতে খেতে না পারে।